আসসালামু আলাইকুম। আমার নাম মিরাজুল ইসলাম, বাসা পাবনাতে। তারপর ওই যে পারিবারিক আপনি স্টুডেন্ট জি, আমি স্টুডেন্ট। আপনার স্বপ্ন ছিল ওই যে পড়ালেখাটাই শুধুমাত্র বই দিয়ে করবেন বা আবার জব করার জন্য। আমি একজন স্টুডেন্ট। আমার বাবার একমাত্র সন্তান। আমার বাবাই দিনমজুরি কাজ করে। আপনার আব্বুই হচ্ছে আপনার সংসারের হালটা ধরছে। এখন একা তো আর সংসারটা ধরা যাচ্ছে না। কারণ আমি চাচ্ছিলাম যে আমি খুব মন দিয়ে পড়াশোনাটা করে আব্বুরে সাহায্য করতে, কিছু বড় হয়ে কিছু হয়ে সাহায্য করতে, কিন্তু একটা সময় এসে সব কিছু লুটপাট করে দিল। পড়াশোনা পড়াশোনা এখনও করতেছি, পড়াশোনা চালাই যাচ্ছিলাম, কিন্তু একটা সময় এসে খুব সব কিছু লুটপাট করে দিয়ে গেছে। এখন বর্তমানে এই অবস্থা আমার। পড়াশোনা আপনি এসএসসি দিয়ে এখন কলেজে ভর্তি করছিলেন, তারপর হচ্ছিল বাবা কখনো আপনাকে প্রেশার দেয় নাই, কিছুটা সহযোগী হিসেবে কাজ করছে। এখন ভাই ওসব এখন ইমোশনালভাবে ভাই বলা তো এখন কোনো সমস্যা নেই, আপনি অন্যদিকে রিপ্রেজেন্ট করছেন, আপনি সেই বিষয়ে বলুন। আপনার বাবারও স্বপ্ন ছিল আপনি শুধু পড়ালেখা করেন এবং পড়ালেখা করেন নাই। আপনি সেখান থেকেই বলেন আমি এসএসসি দিয়েছি, এসএসসি দেওয়ার পর কলেজে ভর্তি হওয়ার কথা ছিল, সেভাবে বলেন। আমি এসএসসি শিক্ষার্থী। আপনার ভাই হচ্ছে না ভাই, বলেন আপনার মতো করে বলেন। বাদ দেন না ভাই। আচ্ছা, ঘটনার বিষয়টা একটু বলেন। ঘটনার বিষয়ে বলা যায়। ঘটনার বিষয়টা একটু বলেন এবং আপনি বলেন, আমার তো সব বলার মতো কিছু নেই। ঘটনাটা আপনি সেদিন কী করতেছিলেন, কীভাবে কী কখন বুঝলেন যে পা হয়েছেন, কখন ইমোশনটা কী হয়েছে, পরিবারের প্রতি আসলে কী হয়েছে, পরিবারে এখন মানুষ করছে কি, ঘটনার দিক থেকে বলেন, ঘটনার তারিখ বলেন। ঘটনার তারিখ হচ্ছে আপনার 4 তারিখ বিকাল 3টা থেকে 3:30 পর্যন্ত গেছিলাম, বন্ধুবান্ধব মিলে গেছিলাম পাবনায় যাওয়ার পরে আপনার সবাই মিলে আন্দোলন করতেছিলাম, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম। করার পরে হঠাৎ করে পুলিশের গাড়ি চলে আসলো সামনে, এসে আমাদের স্টুডেন্টদের পার এলোপাথারি গুলি শুরু করছে। মানে আমাদের পার নিক্ষেপ করে এলোপাথারি গুলি শুরু করছে। কিছুক্ষণের মধ্যে আমার একটা এলোপাথারি একটা গুলি এসে আমার পায়ে লাগে। পা লাগার পরে পাটা পা লাগানোর সাথে সাথে মনে করেন 2 সেকেন্ডের মধ্যে পাটা ভেঙে গেল, হাড্ডি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বন্ধুবান্ধব নিয়ে আমার মেডিকেলে কিছু সাহায্য করছে। তারপরে আপনার ঢাকা মেডিকেলে নিয়ে আসছে পঙ্গুতে নিয়ে আসার পরে আমার তো 2 দিন জ্ঞান ছিল না। তারপরে আপনার পঙ্গুতে নিয়ে আসার পরে ডাক্তার তো বলতেছে পা কেটে ফেলতে হবে। আব্বু আম্মু তো খুবই হতাশ ছিল, তার একমাত্র সন্তান আমি। এখন পা কেটে ফেলতে হবে। তারপরে সবার সাথে ডিসিশন নেওয়ার পরে এখন কিছু তো করার নাই, পা তো কাটতেই হবে। ডাক্তারের একটাই নির্দেশ যে পা কাটতেই হবে, উপায় নাই। এখন কী করার, পা কেটেই ফেলা হলো লাস্ট পর্যন্ত। পা যখন কেটে ফেললেন, পাটা যখন দেখলেন, তখন আসলে আপনার মানে কী হয়েছিল, মানে মনের মধ্যে আসলে কী হয়েছিল? এখন তো আমার নতুন করে একটা আশার সঞ্চার ঘটেছে, সেই সময় আসলে কীভাবে পরিস্থিতি সেই সময় তখন কী বলবো ভাই, বলার বাইরে ভাই। খুবই খারাপ লাগছে ভাই। এখন আগের মতন তো আর চলতে পারবো না, এইভাবে ভাই খুব খারাপ লাগছে। পারিবারিক অবস্থা, বাবা মা? পারিবারিক অবস্থা আপনার আব্বু হচ্ছে দিনমজুরি কাজ করে, কৃষক। আব্বুই একজন আপনার উপার্জনের একজন হাল ধরছে না। আমি তো স্টুডেন্ট, আমি তো এখন কিছু করতে পারছি না। আব্বু বলছে যে তুই পড়াশোনা কর, তোর কোনো কোনো চাপ নাই, তোর টাকা পয়সা যা লাগে। আব্বু নিজে বলছে তোর টাকা পয়সা যা লাগে আমি তোরে দেবো, আমি দিনমজুরি কাজ করতে পারি, তুই লেখাপড়া কর, তোর ভবিষ্যৎ আছে, তুই লেখাপড়া করে কিছু কর। যখন পা কেটে ফেললেন, তারপর আসলে আপনার বাবা মা মানসিক অবস্থা এই হুম, সময় সেই পরিস্থিতিটা একটু বলেন। খুব এগুলো যখন হয়েছে আপনার সাথে হয়তো বা কান্নাকাটিও করেনি না। না আমার সামনে আমাকে হ্যাঁ, আমি একটু বলি তাহলে আপনার বলতে সুবিধা হবে। আপনার সাথে হয়তো তারা কান্নাকাটি করে নাই, আড়ালে কান্নাকাটি ওটা করছে, হচ্ছে আপনার ইমোশনাল ভাই, বুঝলেন না? একটু বলেন। না ভাই থাক, ইমোশনাল কোনো ভাই। আচ্ছা ঠিক আছে, ব্যাংকের বিষয়টা একটু বলেন যে এখানে আসলে কেউ সন্ধান পেলেন না পেলেন, কী ধরনের সাপোর্ট পেলেন বিষয়টা। আমরা পঙ্গুতে ভর্তি ছিলাম আপনার প্রায় 1 মাস। 1 মাস হতো না, আপনার প্রায় 20 দিন এরকম ভর্তি ছিলাম। হঠাৎ গিয়ে আপনার ব্র্যাকের এক কর্মকর্তা গিয়ে আমাদের সন্ধান নিয়ে এসে পরে আস্তে আস্তে সন্ধান নেওয়ার পরে যখন হচ্ছে পঙ্গু থেকে রিলিজ দিয়ে দিল, তখন হচ্ছে আপনার ব্র্যাকে নিয়ে আসার পরে আপনার যাবতীয় সব খরচ
একজন মানুষের থাকতে গেলে কি কি লাগে সব খরচ তারা বহন করতেছে এবং কি আমাদের একটা উন্নত মানের পা দিচ্ছে, যাতে আমরা আগের মতো না হাঁটতে পারলেও কিছুটা ডিফারেন্স থাকলে আমরা হাঁটতে পারবো। আমি এখন আসলে আশা চাই না, আমি এখনো মনে করি যে আমি পড়ালেখা করে আমি হচ্ছে পুরোপুরিভাবে আমার সেই ইয়েতে যাবো। আপনার মতো করবো। বুঝছি আপনি কী করবে বলতে বলতেছেন, কিন্তু এরকমভাবে আমার অভিনয় ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন যে সরকারের কাছে আসলে কি চাচ্ছেন? সরকারের কাছে যাচ্ছে এখন আমি তো আর আগের মতন মনে করেন যে লেখাপড়া করতেছি, আগের মতন কন্টিনিউ করে যাব এটা চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমার যাতে ভবিষ্যতে কিছু করে খেতে পারি। এখন তার মনে করেন যে কোনো জায়গায় কিছু যা চাকরি বাকরির জন্য করতে হবে না, পারবো না আর কি। এখন ভবিষ্যতে যাতে কিছু করে খেতে পারি সেটাই আমার আবেদন। আর সকল ভাই আমার মতন, আমি তো একা না, আমার মতন অনেক ভাই আছে, তারাও যেন কিছু করে খেতে পারে। নিজের ভিতর কি কোনো রকম কোনো ইন্সপিরেশন বা জিদ বা সেই ধরনের কিছু কি ফিল করছেন যে ভবিষ্যতে আপনাকে কোনো কিছু করতেই হবে? করতেই হবে অবশ্যই। এখন তো ধরেন আপনাদের কষ্টটাও আগে কষ্টটা ভাই নিজের মধ্যেই থাক, এখন ওটা খুবই কষ্ট না, মানে হচ্ছে হলো এখন তো হয়তো বা দ্বিগুণ আপনাদের পরিশ্রম করতে হবে। হ্যাঁ তা অবশ্যই এই বিষয়ে একটু বলবেন যে আমার নিজের মধ্যে একটা জিদ আছে, সেরকমভাবে আমার বাবার স্বপ্ন দেখছিল থাকবে ইমোশনাল। যে আমি ভবিষ্যতে কি করতে চাই সেটা নিয়ে। ভবিষ্যতে তো ভাই পুলিশ অফিসার হওয়ার কথা ছিল, কিন্তু সেই পুলিশ অফিসারে আপনার অন্য মানে তার উপরের অর্ডার মানে এই কাজটা করছে। পুলিশ অফিসার হওয়ার কথা ছিল বা জি। ইচ্ছা ছিল, পুলিশ হাতেই জি। ভবিষ্যতে কি পরিকল্পনা ছিল সেটা কি? বা এখন আসলে ভবিষ্যতে কি চাই? এখন ভবিষ্যতে কি চাচ্ছে যাতে কিছু করে খেতে পারে। এখন ভবিষ্যতে তো অনেক আগে তো অনেক চিন্তা ভাবনা ছিল যে এই করব সেই করব, সেরকমভাবে ভাই কন্টিনিউ করতেছিলাম, মানে ধাপে ধাপে কন্টিনিউ করতেছিলাম, কিন্তু এখন তার সম্ভব না। যেভাবে কন্টিনিউ করতেছিলাম এখন তার সেভাবে কন্টিনিউ হচ্ছে না।